হোম প্রিয় এনটিআরসি ক্যান্ডিডেটস, আজকে আমরা তাপগতিবিদ্যার উপর আরও কিছু এমসিকিউ ভিডিও নিয়ে হাজির। আমরা প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছি যে রেফ্রিজারেটরের কার্যকারিতা গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স একের চেয়ে বেশি হতে পারে কি না। এর উত্তর হচ্ছে ইয়াস, একের চেয়ে কার্যকারিতা গুণাঙ্ক কে এর মান একের থেকে বেশি হতে পারে। এখানে এই কার্যকারিতা গুণাঙ্ক এই কে দিয়ে প্রকাশ করে, এটা হচ্ছে Q2/W। Q2 মানে হচ্ছে শোষিত তাপ, আর ডব্লিউ হচ্ছে কৃত কাজ। এই মানটা সাধারণত আপনার 2 থেকে 5-এর মধ্যে হয়ে থাকে। সাধারণত বিভিন্ন ম্যাথ করলে দেখবেন এই কে এর মানটা এটা হচ্ছে 1-এর থেকে নর্মালি বেশিই হয়ে থাকে। সো আশা করি বুঝতে পারতেছেন, এটা হচ্ছে শোষিত তাপ ডিভাইডেড বাই কৃত কাজ এর অনুপাত। ঠিক আছে, তো সেই জন্য এটা হচ্ছে 1-এর থেকে বেশি হয়ে থাকে। ক্লসিয়াসের এন্ট্রপি সংক্রান্ত গাণিতিক সমীকরণ কোনটি? ক্লসিয়াস বলছে ভাই এন্ট্রপি নিয়ে যে ডিএস ইকুয়াল টু ডিকিউ/টি, যেখানে ডিএস হচ্ছে তাপের পরিবর্তন আর টি হচ্ছে পরম তাপমাত্রা। অর্থাৎ সমীকরণটা হবে হচ্ছে ক। তো এটা দিয়ে আমরা অনেক ম্যাথ করে থাকি যে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে তাপের পরিবর্তন ডিভাইডেড বাই পরম তাপমাত্রা। স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে প্রয়োজনীয় তাপকে কি বলে? আচ্ছা, স্থির আয়তন আপনি ভুলে যান। 1 মোল গ্যাসের তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াইতে চান, প্রয়োজনীয় তাপকে বলবো আমরা হচ্ছে, এটাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, বা হয় সিপি হবে নাহলে সিবি হবে, দুইটার একটা। কিন্তু যেহেতু বলছি স্থির আয়তন, তার মানে হবে হচ্ছে সিভি, কারণ এই ভি বলতে বোঝায় আয়তন স্থির। তাহলে এই সিভি এর ভি কি? ভি মানে বোঝায় যে আয়তন স্থির, আর সি মানে হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। তো উত্তর হবে হচ্ছে ডি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি গ্যাসের গামা যদি হয় 1.40, তাহলে স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম কত? দেখেন, গামা 1.40 কার হয়? যারা দ্বিপারমাণবিক গ্যাস, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা হচ্ছে আপনার গামা হয় হচ্ছে কত? 1.40। আর গামা 1.33 হয় কাদের? যারা বহু পারমাণবিক গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন। গামা 1.67 হয় কার হাতে? যাদের এক পারমাণবিক গ্যাস, যেমন হিলিয়াম, নিয়ন, এদের। তো যাই হোক, আসল কথায় আসি, গামা 1.40 হয় এই বান্দাদের। এদের ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে 5টা। 3টা হচ্ছে আপনার ট্রান্সলেশনাল ডিগ্রিস অফ ফ্রিডম, আর 2টা হচ্ছে আপনার রোটেশনাল ডিগ্রিস অফ ফ্রিডম। আপনি বলতে পারেন যে ট্রান্সলেশন তো আপনি বুঝলাম যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর যদি মুভমেন্ট হয় মানে নড়াচড়া হয়, তাহলে সেটা হচ্ছে ট্রান্সলেশনাল। রোটেশনাল 2টা বুঝলাম, কিন্তু 3টা কেন না? 3টা কারণ এই জন্য না, বিকজ যেই অ্যাক্সিসের উপর ওই অক্সিজেন অণুটা ধরেন যে বসে আছে, সেই অ্যাক্সিসের অ্যারাউন্ডে যদি সে রোটেট করে, সেটাকে আমরা রোটেশন হিসাবে ধরি না, সেটা হচ্ছে আপনার স্পিনিং আর কি। সুতরাং 3টা ট্রান্সলেশন আর 2টা রোটেশন মিলে হয় হচ্ছে 5টা। উত্তর হবে হচ্ছে ঘ। এরপরে বলছে সমষ্ণ প্রসারণে কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু, এটা আমরা জানি ফর্মুলা। যদি আয়তন দ্বিগুণ হয় তবে কাজের মান কত? দেখেন, আয়তন যদি আপনার দ্বিগুণ হয় তাহলে ডব্লিউ ইকুয়াল টু হবে এন আর টি এল অফ দ্বিগুণ, তাই না? 2v1 ডিভাইডেড বাই v1। তাহলে v1 হচ্ছে আদি আয়তন আর v2 হচ্ছে শেষ আয়তন। তাহলে একটা দিয়ে যদি আরেকটাকে ভাগ করেন, এখানে আপনি পাবেন এন আর টি ইন্টু ln(2) পাবেন, ln(2), আর ln(2) মানে 0.693, ln(2) মানে হচ্ছে 0.693। সুতরাং এটার উত্তর কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে। উত্তর হবে হচ্ছে ঘ। তাপগতিবিদ্যার 3য় সূত্র অনুযায়ী পরম শূন্য তাপমাত্রায় বিশুদ্ধ গ্যাসের এন্ট্রপি কত? তাপগতিবিদ্যার 3য় সূত্রটা মূলত এন্ট্রপি নিয়েই দেওয়া। পরম শূন্য তাপমাত্রা, যেটা মানে হচ্ছে 0 কেলভিন, এই তাপমাত্রায় আপনার এন্ট্রপির মান হচ্ছে 0 রিচ করে। থিওরিটিক্যালি সেটা 0 রিচ করে। কার্নো চক্রের কোন ধাপগুলোতে তাপের আদান প্রদান ঘটে না? কার্নো চক্র মূলত হচ্ছে আপনার, আমি যদি একটু এঁকে দেখাই, তো কার্নো চক্রের মধ্যে যেটা হয় যে আপনার এক্স অ্যাক্সিস বরাবর থাকে হচ্ছে আয়তন, আর ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে হচ্ছে আপনার চাপ। ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে হচ্ছে চাপ। আর চক্রগুলোতে আপনি এভাবে শুরু হয় প্রথমে, দেন এভাবে আরও নামে, দেন এভাবে যায়, লাস্টে হচ্ছে এভাবে রিচ করে। তো ছবিটা আবার একটু ভালোভাবে আঁকছি। এখানে দেখেন আপনার 4টা চক্রের মধ্যে প্রথম চক্রের নাম হচ্ছে, এটার নাম হচ্ছে সমষ্ণ প্রসারণ।
সমষ্ট প্রসারণ, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। আর এটা হচ্ছে সমষ্ণ সংকোচন, এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপ মানে যেখানে তাপের কোনো আদান প্রদান ঘটে না, সেই হিসাবে আপনার এটাও রুদ্ধতাপীয়, তাহলে এটা হচ্ছে প্রথম ধাপ, এটা হচ্ছে দ্বিতীয়, তাহলে দ্বিতীয় আর চতুর্থ ধাপে তাপের কোনো আদান প্রদান ঘটে না। তো সেই হিসাবে উত্তর হবে হচ্ছে ডি, দ্বিতীয় এবং চতুর্থ। এরপরের প্রশ্ন, নিচের কোনটি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ক্যালভিন প্ল্যাঙ্ক বিবৃতিকে সমর্থন করে? ক্যালভিন প্ল্যাঙ্কের বিবৃতিটা হচ্ছে তাপ ইঞ্জিন 100% দক্ষ হতে পারে না। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে অনেকগুলা বিবৃতি আছে, ক্লসিয়াসের আছে, ক্যালভিন প্ল্যাঙ্কের আছে, তো তার মধ্যে শুধুমাত্র ওরা ক্যালভিন প্ল্যাঙ্কের বিবৃতিকে সমর্থন করে কোনটি? উত্তর হচ্ছে দেখেন, তাপ ইঞ্জিন 100% দক্ষ হতে পারে না। তাপ শীতল থেকে উষ্ণ দিকে যায় না, বা শক্তির বিনাশ নেই, পরমশূন্য তাপমাত্রা অর্জন অসম্ভব, এই ব্যাপারগুলো আসলে ক্যালভিন প্ল্যাঙ্কের বিবৃতির সাথে যায় না। একটি গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচন হলে এর তাপমাত্রার কি পরিবর্তন হবে? তো সংকোচন মানেই সবসময় তাপমাত্রা বাড়া, ঠিক আছে, রুদ্ধতাপীয় সংকোচন মানেই তাপমাত্রা বাড়া। তবে যদি বলতো সমষ্ণ সংকোচন, তাহলে কিন্তু আবার তাপমাত্রা বাড়া না, সেটা বুঝতে হবে। নিচের কোন এককে এন্ট্রপি মাপা হয়? এন্ট্রপি, দেখেন এন্ট্রপির ফর্মুলাটা একটু দেখলেই বুঝবেন। এন্ট্রপি হচ্ছে, আচ্ছা এটা একটু অন্য কালি দিয়ে লিখি, ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। এই কিউ মানে তাপ, আর টি মানে হচ্ছে তাপমাত্রার একক হচ্ছে ক্যালভিন, তার মানে জুল পার ক্যালভিন। তার মানে উত্তর হবে হচ্ছে কোনটা? উত্তর হবে হচ্ছে ডি, জুল পার ক্যালভিন। এটা প্রবাবলি আজকের লাস্ট প্রশ্ন। পারিপার্শ্বিকের সাথে কোনো শক্তি বা ভরের আদান প্রদান না করলে তাকে কি সিস্টেম বলে? দেখেন সিস্টেম হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ওপেন সিস্টেম বা মুক্ত সিস্টেম, মুক্ত বা উন্মুক্ত। সেই সিস্টেম হচ্ছে যারা হচ্ছে শক্তি ভর দুইটাই আদান প্রদান করে। আরেকটা হচ্ছে শক্তি ভর কোনোটাই আদান প্রদান করে না, এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম, বা ইংলিশে বলে আইসোলেটেড, পুরা একাকী। আরেকটা হচ্ছে বদ্ধ সিস্টেম, যেখানে শুধুমাত্র শক্তির আদান প্রদান হয় কিন্তু ভরের আদান প্রদান হয় না, এটাকে বলা হয় বদ্ধ বা ক্লোজড সিস্টেম। তাহলে এই কোশ্চেনে আমাদেরকে কিন্তু বলছে, আমি তিনটে কিন্তু আলোচনা করছি, এই কোশ্চেনে আমাদেরকে বলছে যে এমন সিস্টেম যেখানে শক্তি ভর দুইটার একটাও আদান প্রদান হয় না, সুতরাং এটা হচ্ছে একটা আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম। এনটিআরসি রিলেটেড যে জেনারেল সাবজেক্টগুলো, বাংলা, ইংরেজি, গণিত, তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান, এগুলো নিয়ে যদি আপনার জানতে ইচ্ছা করে তাহলে আপনি আমার চ্যানেল জব ক্লাসরুম সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলে আমি এনটিআরসি এর সাধারণ যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। এছাড়াও ন্যাশনাল ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্ট বা অন্যান্য ইউনিভার্সিটিরও ফিজিক্স ডিপার্টমেন্টের যে কোর্সগুলো আমাদের পড়ানো হয়, আপনারা জানেন যে সেইগুলো যদি আপনি ভালো মতো রিভিশন না দেন তাহলে কিন্তু আপনার এনটিআরসিতে চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তো সেই জন্য আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এনিউ ফিজিক্স ক্লাসরুম। আসসালামু আলাইকুম।